চিত্তরঞ্জন বাবু আমার সঙ্গে রয়েছেন, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। সত্যিই তো চিত্তরঞ্জন বাবু, কয়েকটা জিনিস আমরা খুব সাধারণ মানুষ, আমরা এসএসসির নিয়মাবলী, আমি নিজে ব্যক্তিগতভাবে এই যে আরটিআই একটা 20 বছর রেখে দিতে হয়, এই জিনিসগুলো হয়তো জানি না, কিন্তু আমরা এটা জানি যে আরও 26,000 যদি বেকার ছেলেমেয়ে, শিক্ষিত বেকার ছেলেমেয়ে আমার বাংলায় যুক্ত হয়, আমি মুখ দেখাতে পারবো না। তার কারণ ওই ছেলেমেয়েগুলোর মুখের দিকে তাকানো যায় না, কে যোগ্য কে অযোগ্য, কোন জল কোন কালির সাথে মিশেছে, কোন মুরগিতে কোন মুড়ি গেছে, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি কিছু অযোগ্য মানুষের জন্য এই অযোগ্য যোগ্য এই ফারাকটা আমরা করতে পারছি না। আমি এই ব্যাপারে বলি কিছু প্রেসিডেন্সের কথা। প্রথম কথা, আমি প্রত্যেকটা যারা পার্টিসিপেট করছেন ডিবেটটাকে ডিবেটের মতো করে হতে দিন। যুক্তিগ্রাহ্য, ডিডাকটিভ অর ইন্ডাকটিভ যে লজিক সেই দিয়ে করুন। চিৎকার চেঁচামেচি করে লাভ নেই কিছু, কারণ জোর করে তো কিছু চাপিয়ে দেওয়া যায় না। ত্রিপুরার কথা ভাবুন, 10,300 চাকরি একসাথে সবগুলো গিয়েছিল। 10,000 কেন, 1 লাখ হলেও যেতে পারে। কারণ একটা কথা, যে এসএসসির দায়িত্বই হলো একমাত্র কে যোগ্য আর কে অযোগ্য তার একমাত্র অথরিটি এসএসসি, স্কুল মন্ত্রক, স্কুল এডুকেশন মন্ত্রক এবং প্রশাসন। আমি তিনটেকে একসাথে বলছি। প্রশাসন একমাত্র পারে কে যোগ্য কে অযোগ্য বিচার করতে। এই যোগ্য অযোগ্য বিচারটা না পারবে কোর্ট, না পারবে সিবিআই। তাহলে সিবিআই কি করবে? এটা এখনো মাথায় একটা জিনিস করতে হবে যে দেখুন, অনেকে বললেন কোর্ট চাকরি খেতে পারে না। এখানে খেয়াল রাখবেন এখানে কারা কারা আছে। সরকার বলেছে এতগুলো ভ্যাকেন্সি আছে, তাদের রিক্রুটমেন্ট করবে একটা সংস্থা যার নাম স্কুল সার্ভিস কমিশন, সে একটা পার্টি। আর যারা আবেদন করেছে তাদের একটা পার্টি, দুজনে হচ্ছে। কেউ একজন যদি কোর্টে যান তখন কিন্তু কোর্টের এখতিয়ার এসে যায়। কোর্ট কিন্তু স্বপ্রণোদিত হয়ে এই কন্ট্রোভার্সিগুলো যদি না থাকতো তাহলে কিন্তু কোর্ট স্বপ্রণোদিত হয়ে বলতো না এটা বাদ যাবে, এটা রিজেক্টেড হবে, এটা নয়। আর কোর্ট যেখানে কনসার্ন, উকিল আসতে বাধ্য, কারণ সাধারণ মানুষ ডিফেন্ড করতে পারে না। প্রথম আমাদের ঠিক করতে হবে যে প্রশাসন কি চাইছেন। এইভাবেই কি চালিয়ে যেতে চাইছেন যে এই 26,000 ছেলে দগ্ধে দগ্ধে মরুক বা কোর্ট তাদেরকে সাসপেন্ড করুক, এরকম চাইছেন? তাদের কি সদিচ্ছা আছে যে সত্যিই আমরা চাই? তো বয়সও বেড়ে যাচ্ছে, দিন চলে যাবে। শুনুন, আমাকে কথাটা কমপ্লিট করতে দিন। এইটা কি তারা চাইছেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। যদি তারা চান তার সলিউশন আছে। আমি কিন্তু এখনও যথেষ্ট আশাবাদী, কোথাও না কোথাও অরিজিনাল থাক বা না থাক স্ক্যান কপি আছেই আছে। মানে আপনি প্রাক্তন এসএসসি চেয়ারম্যান হিসেবে আমার অভিজ্ঞতা, কি করে কিভাবে সেটা আমি বলছি না, যদি ইচ্ছে থাকে এটা করা যায়। সেই ইচ্ছেটা প্রশাসনের আছে কি নেই, অজুহাত দিয়ে তো লাভ নেই। কালকে কতগুলো কথা বলছিলেন, আজকে দেখলাম সিদ্ধার্থ মজুমদার আমার বিশেষ পরিচিত বন্ধু, স্থানীয় লোক, ভালো ছেলে, সবই ঠিক আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় উনি এমন কতগুলো জিনিসে জড়িয়ে পড়েছেন তাতে কিন্তু উনি নিজেকে নিজের সমস্যায় ফেলে দিচ্ছেন। এর দায়ভাগ কিন্তু ওনাকে দিতে হবে, নৈতিক দায়। কারণ উনি যেহেতু চেয়ারম্যানের পদটা গ্রহণ করেছেন, স্বাভাবিকভাবে তিনি করুন বা না করুন, তার যখন চার্জ হ্যান্ডওভার হয়েছে তার দায়ভার কিন্তু তার উপর আসে। কাজেই তাকেও একটা দায়িত্ব নিতে হবে। কোর্টে কি হবে, তিনি অভিযুক্ত কিনা সেটা আমি বলতে পারবো না, কারণ আমি আইনের লোক নই, জানিও না। কিন্তু এইটুকু বলতে পারি যে তিনি নৈতিকভাবে দায়ী, কিন্তু দায় এড়িয়ে যেতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় পারেন দায় এড়িয়ে যেতে, স্বাভাবিক, কারণ এটা তো একটা সমষ্টিগত ব্যাপার। কারণ কালেকটিভ রেসপন্সিবিলিটি। আমার যেটা মনে হয়েছে, আমি জানি না আইনে কি বলে, যদি কালেকটিভ অফেন্স হয় সেটা কি অফেন্স? আমি আইনের লোক নেই, আমি জানি না। অর্গানাইজড ক্রাইম ইজ এ ক্রাইম অর নট? কি বলবেন? একটা কথা প্রথমেই বলি যে চিত্তরঞ্জনবাবু বলছিলেন তার বন্ধু সম্বন্ধে, সিদ্ধার্থবাবু কিন্তু বেসিক্যালি বোর্ডে, নবান্নের 14 তলার বোর্ডে যেভাবে বলছেন সেইভাবে করছেন। এক, দ্বিতীয়ত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কোনো ভূমিকা দেখছেন? ময়ূক একটু বলুন তো, একটা স্টেটমেন্ট এই ক্রাইসিসের মুহূর্তে, যখন 19,000 ছেলেমেয়ের রিপ্রেজেন্টেটিভরা বা তারা যখন স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে এই প্রচণ্ড তাপদাহে গিয়ে বসে পড়ছে, সেই সময় তো শিক্ষামন্ত্রী এগিয়ে আসা উচিত।
সেখানেই তো মাটির সঙ্গে মা মানুষের সম্পর্ক করছেন না কেন ব্রাত্য বসু? আসলে সিদ্ধার্থ মজুমদার হচ্ছেন বেসিক্যালি বোর্ডে 14 তলার নবান্নের যা বলতে বলা হচ্ছে তাই বলছেন। হাইকোর্টে এক কথা বলছেন, সুপ্রিম কোর্টে আরেক কথা বলছেন, শামীমদা একটু আগে বলছিলেন। এক, দ্বিতীয়ত সিদ্ধার্থবাবুর একটা বক্তব্য আমি শুনছিলাম একটু আগে, আপনারাও দেখাচ্ছিলেন, আমি নিজেও দেখেছি। বলছেন যাদের সম্বন্ধে অভিযোগ নেই, অর্থাৎ 19,000-এর সম্বন্ধে অভিযোগ নেই এটা বলছেন, বলতে পারছেন না যে এই 19,000 যারা যোগ্য তারা যোগ্য। আমি বলছি অ্যাজ চেয়ারম্যান অফ দ্য স্কুল সার্ভিস কমিশন, এটা বলতে পারছে না। যাদের সম্বন্ধে অভিযোগ নেই, অর্থাৎ অভিযোগের নিরিখে স্টেটমেন্টটাকে ইস্যু করছেন। এক, দ্বিতীয়ত বলছেন বিতর্কিতদের তালিকা, অর্থাৎ চোরকে চোর এখনো বলতে পারছেন না। সাদা খাতা, ওএমআর, র্যাঙ্ক জাম্প তালিকার বাইরে, সেই তালিকাভুক্তর বাইরে যারা রয়েছেন তারা যে চুরি করে চাকরি পেয়েছে, এদের যে চাকরি পাওয়ার কোনো যোগ্যতা নেই, সেখানে শব্দবন্ধ ব্যবহার কী করছেন? বিতর্কিত। আসলে সবটাই ওই সুপার নিউমারেরই পোস্ট তৈরি করে চাকরি চোরেদের বাঁচানোর প্রক্রিয়ার একটা অংশীদার হচ্ছেন সিদ্ধার্থ মজুমদার। আমি এটা মূল প্রশ্নে যাব, যে প্রশ্নটা আমাদের আলোচনা করা উচিত। ময়ূক, আমি খুব সিরিয়াসলি বলছি, আচ্ছা বলুন তো, গত 1.5 বছর সম্ভবত, শামীমদা যদি ইফ আই এম নট রং, প্রায় বছর 1.5 ধরেই মামলাগুলো চলছে, তার থেকেও বেশি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, মনু সিংভি, কপিল সিবাল, আবার হাইকোর্টে এসে লড়াই। কত কোটি টাকা রাজ্য সরকারের এক্সচেকার থেকে গেল। কথায় কথায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দিকে অভিযোগের আঙুল তুলছেন। আগে অভিযোগের আঙুল তুলুন যে চাকরি চোরেদের বাঁচানোর জন্য আপনি কয়েকশো কোটি টাকা রাজ্য সরকারের এক্সচেকার থেকে খরচা করলেন। আরে বিকাশবাবু চাকরি আমি একটি কথা বলি, কত কোটি কামিয়েছে? আমি আপনাকে আবার সময় দেব, কেউ কারোর উপরে কথা বলবেন না। আমরা বলিনি, চাকরি প্রার্থীরা বলছে সম্মানটা শেষ করে টাকা খেয়েছে। আচ্ছা এক মিনিট বলুক সেটা, যে আমি সমাজ সেবা করছি না, আমি টাকা কামাতে করছি। আমি একটু বলি, আমি বিকাশ বাবু সম্বন্ধে একটু বলবো, একটু বেশিরভাগই আমার করা। না না, একটা জিনিস অবশ্যই স্টেটমেন্ট হিসেবে বলা উচিত, এই মামলা করতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটি টাকা নেননি। শুধু তাই না, নিজের পকেটের পয়সা আমি একটু শেষ করতে দাও, তিনি দিল্লি উড়ে যান, ইনক্লুডিং আমি একটু আচ্ছা সম্মান দাও, 1 মিনিট সময় দাও। ব্যাপারটা হচ্ছে বিকাশ বাবু মামলাটা লড়ছেন কিসের জন্য, কি ফয়দার জন্য লড়ছেন? বিনা পয়সায় লড়ছেন। শামীমদা বলছেন কিসের জন্য লড়ছেন? আমার পরবর্তী প্রজন্ম যাতে তাদের গান্ধী মূর্তি, মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে না বসতে, সেইটাকে ইনশিওর করার জন্য করছেন। তিনি বাম হতে পারেন, তিনি ডান হতে পারেন, তিনি মধ্য হতে পারেন, এটা একটু বলতে দিন, তাহলে কিন্তু আমি ডিবেট করতে দেব না। সৌরভদার আমি মাইকে, সৌরভদাকে আমি মাইক বন্ধ করতে বলছি। সৌরভদা বেশ, সৌরভদা আপনি আপনার টাইমে আপনি বলতে পেরেছেন। আমি আপনার কাছে আবার যাব। আমি সন্ময়দা বলা শেষ করুক, অরিত্র বলবে, তারপরে আবার আপনার কাছে যাব। বেশ, সন্ময়দা বলে নি। এত বড় চুরি করার পরও ডিবেট নষ্ট করার জন্য তৃণমূলের প্রতিনিধিরা ডিবেটে আসে। বিকাশবাবু যেটা কাজটা করছেন, আমি বলছি 19,000-এর অনেকের জীবনে সংকট আসছে ঠিকই, কিন্তু 19,000-কে বোঝানো হচ্ছিল যে দেখো ওই দেবাংশু বসাক, উনি বিজেপির বিচারপতি, তাই তোমাদের এই রায়। জাস্টিস চন্দ্রচূড়ের সম্বন্ধে কিন্তু আর বলতে পারছে না। খেয়াল করে দেখুন, সুপ্রিম কোর্টে যাওয়ার পর আর নেই সেই শব্দবন্ধগুলো ব্যবহার করা যাচ্ছে না। এক, দ্বিতীয় কথা হচ্ছে বিকাশবাবু যে লড়াইটা লড়ছেন সেটা তো দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন, আর এই দুর্নীতিটা করেছেন মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি। ফলে সেইটা এক্সপোজ হয়ে যাচ্ছে, তার জন্যই তো আলটিমেটলি আমাদের ফিউচার বাঁচবে। কিন্তু দুর্ভাগ্য এই 19,000-এর ভাগ্যটাও যাচ্ছে, যারা আজকে এসএসসি অফিসের সামনে বসেছিল। আমি ভাবুন তো, একটু দিনের পর দিন ভাবুন, সাম্প্রতিককালে জাস্টিস রাজশেখর মান্তার ঘরে, শামীমদা এখানে ভালো জানেন, জাস্টিস রাজশেখর মান্তার ঘরে প্রাইমারি স্কুলের শিক্ষকদের 70,000 শিক্ষকের চাকরি নিয়ে প্রশ্ন উঠেছে, ভুয়ো ওয়েবসাইট নিয়ে। ভাবুন তো, এই 70,000-এর বাড়ির লোক কিভাবে জীবনযাপন করছে, কিভাবে তাদের রাত কাটছে, কিভাবে এই 19,000 ছেলেমেয়ের বাড়ির পরিবারের বাবা মা স্ত্রী পুত্র কন্যা সলিউশন আছে কি? আমরা তো সবাই দেখতে পাচ্ছি চোখের জল। সলিউশন হতো, যদি সলিউশন হতো, যদি মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদের বাঁচানোর জন্য সুপার নিউমারেরই পোস্ট তৈরি করে ডিভিশন বেঞ্চে আটকে সুপ্রিম কোর্টে গিয়ে মনু সিংভিদের অ্যাপয়েন্ট না করে সরাসরি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে রায়টা দিয়েছিলেন সেটা সেদিন যদি মেনে নিতেন, আজকে আঙুল কামড়াচ্ছেন, শামীমদা। আমি আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আঙুল কামড়াচ্ছেন আজকে সিদ্ধার্থ মজুমদারকে দিয়ে ঢোক গিলিয়ে স্টেটমেন্ট ওই কারণে দেওয়া। একদম। চিত্তরঞ্জন বাবু কিছু বলতে চাইছেন, চিত্তরঞ্জন বাবু বলেন। আমি অত্যন্ত আশাবাদী, যা জিনিস আমি এক্সপ্লিসিটলি বলতে পারছি না,
কিন্তু আমি যা জিনিসপত্র দেখছি, যা বলা হচ্ছে, জিনিসটা গড়াচ্ছে মাত্র, এর সলিউশন হবেই হবে এ ব্যাপারে আমি নিশ্চিত। কারণ খেয়াল রাখবেন, নবম দশমের ওএমআর সিট আপলোড করা হয়েছে, গ্রুপ ডির আপলোড করা হয়েছে, যার জন্য কিছু কিছু ছেলে মেয়ে তারা বলছে এই তো আমাদের হাতে ওএমআর সিট, আমরা যোগ্য। তাহলে 11-12 ওএমআর শিট, হ্যাঁ ওএমআর সিট নয়, স্ক্যান কপি তারা বলছে। আমি আমার কাছে ছবিও আছে, প্রচুর ছেলে মেয়ে রিপাবলিকের প্রতিনিধিকে বলতে দিন। নবম দশম এবং গ্রুপ ডির ওয়েবসাইটে দেয়া আছে, এখনো আছে, এবং সেইগুলোর দেখিয়ে বলছে যে আমরা যোগ্য, আমাদের চাকরি দেওয়া হোক। আচ্ছা, কাছাকাছি সময়ে এত সমস্যা নিয়ে 2 বছর চলছে, 11-12 আর গ্রুপ সি তাদের ওএমআর-গুলো গেল কোথায়? একটা পার্ট ধ্বংস হলো আর একটা পার্ট ধ্বংস হলো না, এটা হয়। এবং শুনুন, বলছি সেদিন গতকালই একটা টিভি চ্যানেলে ছেলে মেয়েগুলো এসে বলছিল, আমি তার থেকে বলছি, কারণ আপনার ডিটেলস জড়িত। আর একটা কথা বলে দিই, শুনে রাখুন, যে জিনিস যেভাবে আগাচ্ছে, এর আমি ছেলে মেয়েদেরও বলেছি তোমরা একটু ধৈর্য ধরো, আপাতত কষ্ট হচ্ছে, দুধ কা দুধ পানি কা পানি হবেই হবে। যে যাই চেষ্টা করুন, মোদিকে গালাগালি দিন, জজেদের গালাগালি দিন, যা খুশি দিন না কেন, এর পরিণতি শেষ পর্যায়ে পৌঁছাবেই পৌঁছাবে।